ঢাকার যানজট নিরসনের সমাধান খোঁজার নির্দেশ ডক্টর ইউনূসের। শেখ হাসিনা ছিলেন ভণ্ড, বললেন রিজভী। শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, আওয়ামী লীগ বলছে ভুয়া। পদত্যাগ চাইলে রাগে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো রূপপুর বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, রাশিয়ার কঠিন শর্ত মানতে পারছে না বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকার যানজট নিরসনের সমাধান খোঁজার নির্দেশ ডক্টর ইউনূসের। রাজধানীতে যানজটের সমস্যা নিরসনে পুলিশ ও বুয়েটের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা মহানগর পুলিশ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুজন নগদ ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রায় 2 কোটি অধিবাসী মহানগরী ঢাকায় ডিএমপিকে যানজট নিরসনের দ্রুত ও কার্যকরী উপায় খুঁজে বের করতে বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, আমাদের যানজটের চাপ কমাতে হবে, খুব দ্রুতই আমাদের একটা সমাধান বের করতে হবে। এ সময় যানজট নিরসনের কিছু পাইলট বা পরীক্ষামূলক কর্মসূচি হাতে নেওয়ার নির্দেশ দেওয়া হয় ট্রাফিক পুলিশকে। যেমন ছোট স্টপেজগুলোতে বাস থামানোর সময়কে 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ রাস্তায় 2 মিনিটের কম সময় সীমাবদ্ধ করা এবং পরবর্তীতে শহরের অন্যান্য রাস্তায় এ ধরনের পদ্ধতি ব্যবহার করা। বৈঠকে অংশ নেওয়া বুয়েটের বিশেষজ্ঞদের তাদের ছাত্রদের সাহায্য নিয়ে অন্তত একটি ট্রাফিক করিডোরে যানজট কমানোর দেশীয় সমাধান খুঁজে বের করতে বলা হয়েছে। স্থানীয় দক্ষতা বা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থাও ঠিকঠাক করতে বলা হয় তাদের। বৈঠকে একটি প্রেজেন্টেশন দেন বুয়েটের পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ অধ্যাপক মজেম হোসেন। তিনি বলেন, শুধু ঢাকা শহরে যানজটের কারণ প্রতি বছর অন্তত 40,000 কোটি টাকা ক্ষতি হয়। ডিএমপির অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়, ট্রাফিক পরিস্থিতি উন্নতি অব্যাহত রয়েছে। আগামী সপ্তাহে শেষ নাগাদ সম্পূর্ণ মোতায়েন আশা করা হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগপত্র ভাইরাল, আওয়ামী লীগ বলছে ভুয়া। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5ই আগস্টে দেশ ছেড়ে ভারত পালিয়ে যান। এরপরই প্রশ্ন ওঠে, তিনি কি পদত্যাগ করে দেশ ছেড়েছেন নাকি পদত্যাগ না করে দেশ ত্যাগ করেছেন। যদিও এখনো পর্যন্ত পদত্যাগপত্রের কোনো ছবি অফিসিয়ালি প্রকাশ্যে আসেনি। তার ছেলে সজীব অজয় জয় একটি আন্তর্জাতিক মিডিয়া জানান, শেখ হাসিনা পদত্যাগ করেননি। এই পরিস্থিতির মধ্যেই সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেখ হাসিনা স্বাক্ষরিত একটি পদত্যাগপত্র ঘুরে বেড়াচ্ছে। তবে এটি ভুয়া বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির ভেরিফাইড পেজে এক পোস্টের মাধ্যমে কথা জানানো হয়। পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয়। আওয়ামী লীগের সেই পোস্ট পাঠকদের জন্য তুলে ধরা হলো। দেশের বিভিন্ন চ্যানেলের ফেসবুক এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। কেন এই পদত্যাগপত্র ভুয়া? তারা ভুলে এখনো মুজিববর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যে মুজিববর্ষ 2021 সালে শেষ। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তার একটা কিছু লিখে পাবলিশ করে দিল। শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য। 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্র দেওয়া 20শে শ্রাবণ। দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। যদি শেখ হাসিনা পদত্যাগপত্র দিয়েই থাকেন, গুজব বা ফেক কিছু না পাবলিশ করে সত্য কিছু পাবলিশ করুন। ইন্টারনেটের এই যুগে মানুষ সব বোঝে। ভুয়া কিছু মুহূর্তে যেমন ছড়ায়, সত্য খুব দ্রুত বের হয়ে আসে। শেখ হাসিনা ছিলেন ভণ্ড, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, এদেশ এখনো জালিমকে ক্ষমতায় রাখে না। সেটা শেখ হাসিনা বেমালুম ভুলে গিয়েছিলেন। শেখ হাসিনা ছিলেন ভণ্ড ও মূর্খ প্রধানমন্ত্রী। যখন জনগণ তাকে পছন্দ করেনি, তখনই তার ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত ছিল। কিন্তু শেখ হাসিনার ক্ষমতার প্রতি এতটাই লোভ ছিল যে তিনি মানুষ খুন করতে কুণ্ঠাবোধ করেননি। সদর উপজেলার চক আকাশতারা এলাকায় বগুড়ার ছাত্র জনতার আন্দোলনের শহীদ 3 পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন, আমি দেশের কাছেই আছি, কিন্তু বাংলাদেশের মানুষ মনে করছেন জল্লাদ কাছে আসছেন ফাঁসির দড়ি নিয়ে। শেখ হাসিনা যতই দেশের কাছাকাছি আসবেন, ততই কালো মেঘ আরো কালো হবে, দেশে আবারও অন্ধকার নেমে আসবে। তিনি এলেই পিচ ঢালা রাস্তা রক্তে রঞ্জিত হবে। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরো বলেন, শেখ হাসিনা দেশের টাকা লুট করেছেন, সেই টাকা আজ জনগণের বিরুদ্ধে খরচ করছেন। তার লুট করা টাকায় কেনা অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক দলের জিলানি সহ তার পরিবারের ওপর মামলা করা হয়েছে। তিনি বলেন, 5ই আগস্টের পর থেকে কিছুটা হলেও স্বস্তি নিঃশ্বাস নিতে পারছি। অন্তর্বর্তী সরকারের কাছে একটাই দাবি, ফ্যাসিবাদের দোসররা যেন মাথা চাড়া দিতে না পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে। পদত্যাগ চাইলে রাগে সোহেল তাজকে গান শুনিয়েছিলেন শেখ হাসিনা।
দায়িত্ব নেওয়ার 5 মাস পরে 2009 সালে পদত্যাগ করেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এবার পদত্যাগের বিষয়ে মুখ খুললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্প্রতি নিজের পদত্যাগ ও শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক কেমন ছিল সেসব বিষয়ে একটি সংবাদ মাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন তিনি। সোহেল তাজ বলেন, আমি যেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলাম সেদিন কেঁদেছিলাম। আমি সেদিন অনুধাবন করতে পেরেছিলাম যে আমি বড় একটি দায়িত্ব নিতে যাচ্ছি। আমি বাংলাদেশকে পরিবর্তন করার ক্ষেত্রে খুবই উৎসাহী ছিলাম, কিন্তু আমার সঙ্গে দেশের সঙ্গে ও দলের সঙ্গে শত্রুতা করা হয়েছে। তিনি আরো বলেন, আমি পরিবারতন্ত্রে বিশ্বাস করি না। মাঠ পর্যায় থেকে রাজনীতি শুরু করেছি। আমি যাতে রাজনীতির না আসতে পারি সেজন্য উপর থেকে অনেকে বাধা দিয়েছে। প্রথম টার্মে যখন বিবেচিত হই সেবার আমার দল মাত্র 58টা আসন পায়। বিরোধী দলের রাজনীতি করতে অনেক জুলুম সহ্য করতে হয়েছে। আন্দোলনে মিটিং মিছিলে সক্রিয় ছিলাম। দলে আমার কন্ট্রিবিউশন ছিল। আমি কারো পরিচয়ে মন্ত্রিত্ব চাইনি। আমি মনে করি নিজের যোগ্যতা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলাম। মন্ত্রিত্ব কেন ছেড়েছিলেন এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি দুর্নীতি দেখেছি, অনিয়ম দেখেছি। বিডিআর বিদ্রোহের তদন্ত কাজ আমার ভালো লাগেনি, সেখানে অনিয়ম হয়েছে। আমি স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না। একটা পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা না শুনতে। তারা আমার কথা শুনবে না, কিন্তু আমাকে আবার ওই পদে থাকতে হবে। সুতরাং আমার মনে হয়েছিল আমাকে এবং আমার পরিবারকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমার পদত্যাগপত্র গ্রহণ করা হচ্ছিল না। এরপর পদত্যাগপত্র জমা দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। পরে সেখান থেকে তার সঙ্গে ফোনে কথা বলেছি। আমি বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি আমাকে ছাড়বেন না। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিস্ময়কর ফোনালাপ। আমি তাকে বারবার বলেছি আমাকে ছেড়ে দেন, কিন্তু তিনি বলেন, না, তোমাকে থাকতে হবে। তোমার কি লাগবে? দলের পদ, যুগ্ম সম্পাদক। কিন্তু আমি বারবার বলেছি থাকবো না। সোহেল তাজ বলেন, সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তিনি ফোন কলে গান গাওয়া শুরু করলেন। তিনি গাইলেন, আমি তোমাকে ছাড়বো না, আমি কাউকে ছাড়ি না। আমি শুনে অবাক হয়ে গেলাম। এটার মানে কি? প্রধানমন্ত্রী কি আমাকে হুমকি দিলেন নাকি স্নেহ দেখালেন? অনেকেই বলেন এটা স্নেহের একটা বিষয় ছিল। এরকম অনেকগুলো কারণে আমি পদত্যাগ করেছি। তিনি বলেন, পদত্যাগের পর আমাকে নাজেহাল হতে হয়েছে। আমার বিরুদ্ধে অনেক অপপ্রচার চালানো হয়েছে। বাংলাদেশের আসলে গোয়েন্দারা আমাকে অনুসরণ করতো। ওই সময় আবার অনেকের গুম হওয়ার তথ্য পাওয়া যাচ্ছিল। একটা আতঙ্কের পরিবেশ ছিল। আমার এক ভাগিনাকে তার ব্যক্তিগত কারণে গুম করা হয়েছিল। আওয়ামী লীগের দাবি, গোপালগঞ্জের ঘটনায় তারা জড়িত নয়। ঘোনাপাড়ার সংঘর্ষ হতাহতের ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক দাবি করেছেন, এই ঘটনায় আওয়ামী লীগ জড়িত নয়। ঘটনাটি গত শুক্রবারের। এদিন বিকেল 3টায় গোপালগঞ্জের বেদগ্রামে পথসভা শেষ করে গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ায় জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। বিএনপির অভিযোগ, ঘোনাপাড়া এলাকায় পৌঁছলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কিছু নেতাকর্মী তাদের গাড়ি বহরের গতিরোধ করে ভাঙচুর করে। এ সময় বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিলে পিছু হটে তারা। ঘটনার ছবি তুলতে গিয়ে মারপিটের শিকার হন সাংবাদিক এইচ.এম. মানিক। এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সংগঠিত হয়ে আবারও হামলা চালায়। এ সময় বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, তার স্ত্রী, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা রত্না ও তাদের সন্তান সহ বিএনপির কেন্দ্রীয় স্থানীয় অন্তত 35 নেতাকর্মীকে। এই ঘটনার প্রায় 3 ঘন্টা পরে ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ঢাকা খুলনা মহাসড়কের পাশে চরপাথালি এলাকা থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনার পর শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এতে তিনি দাবি করে বলেন, ঘোনাপাড়ায় 13ই সেপ্টেম্বর যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এটার সঙ্গে আওয়ামী লীগ কোনোভাবে জড়িত নয়। কিছু বিক্ষুব্ধ জনতার সঙ্গে বিএনপির কথা কাটাকাটি এক পর্যায়ে সেটি সংঘর্ষের রূপ নেয়। এই ঘটনার স্থানীয় আওয়ামী লীগ সহ কোনো সহযোগী সংগঠন অবগত নয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আওয়ামী লীগ সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। অতীতে আমরা বিএনপির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলাম, যেটা বিএনপির স্থানীয় নেতারা স্বীকার করবেন। ঘটনার দিন বিএনপির কিছু বহিরাগত লোকেরা ঘোনাপাড়ায় শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ব্যানার ছিঁড়ে ফেলতে গেলে তাদের সঙ্গে স্থানীয় বিক্ষুব্ধ জনতার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টে ধাওয়া হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। আমরা মনে করি এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত থাকার কথা বলা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক চক্রান্ত। এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ কোনো অবস্থায় জড়িত নয়। আমরা অতীতে যেমন অহিংস আন্দোলন করেছি, ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালন করব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।